শুল্ক কমাতে ট্রাম্পকে চিঠি দেবেন অধ্যাপক ইউনূস। সরাসরি যোগাযোগের বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন অর্থনীতিবিদেরা। আজ ঢাকায় শুরু 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। অংশ নেবে চীন, যুক্তরাষ্ট্র সহ অন্তত 50 দেশের বন বিনিয়োগকারীরা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ধর্মঘটের সঙ্গে শিক্ষার্থীদের সংহতি, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। রাতে রাজধানী সহ আশেপাশের এলাকায় বৃষ্টি, কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার বিএডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের সত্যতা পেয়েছে দুদক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে 48 ঘন্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। আর ব্যবসায়ী নেতারা বলেন, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিলে ব্যবসায়ীরা সক্ষমতা প্রমাণ করবেন। সচিবালয়ে বৈঠকে যোগ দেন শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তারা। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বাড়তি পণ্য আমদানি করতে হলে করবে, যাতে বাংলাদেশের রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব না পড়ে। যুক্তরাষ্ট্র পোশাক বাজার রক্ষার চেষ্টা করছে সরকার। পরিকল্পনা উপদেষ্টা জানান, শ্রমিকদের ওপর শুল্ক বৃদ্ধির কোনো প্রভাব পড়তে দেবে না সরকার। ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের পরিকল্পনায় তারা স্বস্তি পেয়েছেন। এর আগে এ ব্যাপারে শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভ যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। কারণ আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকার। ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন। এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব রেশনালাইজ করব। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি যোগাযোগ করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদেরা। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পদক্ষেপকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার দুয়ারও খুলে যেতে পারে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 37% শুল্কে ব্যবসায়ী সহ সবাই উদ্বিগ্ন। শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার সব অংশীজনদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো সহ সংকট সমাধানে বিকল্প চিন্তার কথা তুলে ধরা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে ইঙ্গিত দেওয়া হয়। তাই আপাতত মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ও সেখানে নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। তবে এই উদ্যোগ ফলপ্রসূ করার উপর গুরুত্ব দেন তারা। আমাদের মিটিং করাটা বড় কথা না, মিটিংকে ফলপ্রসূ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে আমরা যদি ইম্পোর্ট ডিউটি কমাই দিই, কটন ইম্পোর্ট ডিউটি কমাই দিই, আমাদের এখানে আমেরিকান সাথে আমরা যদি ডিপ্লোম্যাটিক ডায়ালগ শুরু করতে পারে, তাহলে আমাদের গার্মেন্টস এক্সপোর্টের ডিউটিটা অটোমেটিক কমে যাবে। মার্কিন প্রশাসনের সাথে এ নিয়ে প্রধান উপদেষ্টার সরাসরি যোগাযোগের বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ দ্রুত কার্যকর করার উপরও গুরুত্ব দেন তারা। প্রধান উপদেষ্টা নিজে যদি আসলে এই জায়গাতে সরাসরি
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের দিক থেকে, সেটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায় তত ভালো। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে। এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে 15%। তবে এখন বাড়তি শুল্কে পণ্য রপ্তানি করতে হবে বাংলাদেশকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। অংশ নিচ্ছেন চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের পরও যোগাযোগ রেখে বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবে সরকার। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতায় শিল্পায়ন ও কর্মসংস্থানে দেশি বিনিয়োগ যথেষ্ট নয়। গত কয়েক বছর বিদেশি বিনিয়োগ টানতে রোড শো, সম্মেলনের উদ্যোগ নিলেও সফলতা মেলেনি, উল্টো নিম্নমুখী হয়েছে। শিল্প বিনিয়োগে অনেকেই তাদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নেয়নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে নতুন করে তুলে ধরে বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বড় বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনায় 60 জনের প্রতিনিধি পরিদর্শন করবেন চট্টগ্রাম, ইপিজেড, মিরসরাই ও জাপানিজ ইকোনমিক জোন। সামিটটা যখন আমরা করব, এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক রূপান্তর হবে বলে আশা বিডা চেয়ারম্যানের। ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও ডিজিটাল ইকোনমির মতো খাত। এই 5টা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একজনকে মিট করা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপি। রোববার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে তার প্রভাব পাশের দেশেও পড়তে পারে। ভারতীয় সংসদে মুসলিম ওয়াকফ আইন পাশ করে সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় বা হস্তান্তর করা যায় না। তাই ভারতের 20 কোটি মুসলমানদের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আওয়ামী লীগ নেতাদের হয়রানিমূলক মামলায় জয়পুরহাটে বিএনপি জামায়াতের 3 শতাধিক নেতাকর্মী এখনও আদালতে হাজিরা দিচ্ছেন। অনেকে আছেন যারা মামলার শিকার হয়েও উল্টো হয়েছেন আসামি। এক একজনের হামলার শিকার হয়েও উল্টো হয়েছেন আসামি। এক একজনের নামে দেওয়া হয়েছে 5-6টি করে মামলা। গণহাজিরার কারণে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি তাদের। জয়পুরহাটের কালাই উপজেলার কাদরিপুরের বাসিন্দা মোহাম্মদ আলী 2014 সালের জুলাইয়ে জমি নিয়ে বিরোধে এই বিএনপির কর্মীর ওপর হামলা চালান আওয়ামী লীগের উপজেলা আইন বিষয়ক সম্পাদক সেকান্দর আলী মৃধা ও তার সহযোগীরা।
কিন্তু উল্টো অপহরণের মামলা দেয়া হয় মোহাম্মদ আলীর নামে। 11 বছর ধরে সেই মামলায় হাজিরা দিচ্ছেন তিনি। মিথ্যা মামলা আমি আর পরে পারতেছি না, আমার মিথ্যা মামলা সাদা মামলা করলো, এখন পর্যন্ত আদালতে ঘুরতেছি আদালতে। শুধু বিএনপি নয়, জামায়াতের কর্মীরাও রয়েছে এই তালিকায়। দুই দলের 3 শতাধিক নেতাকর্মীর প্রত্যেকের নামে এমন 5 থেকে 6টি করে মামলা আছে। তারিখ জটিলতায় গড় হাজিরাও হয় অনেকের। এতে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনার পতনের প্রায় 8 মাস পার হলেও এসব মামলায় হাজিরা চলছেই। 2013 সাল থেকে শুরু করে এ পর্যন্ত দুইবার জেল খাটার পরও 4টি মামলা দিয়ে হেনস্থ করতেছে। গত 23 সালে 28 অক্টোবর আমরা এই সরকার বিরোধী আমরা যখন করি, ভোটার অধিকার আদায়ের জন্য আমরা যখন প্রোগ্রাম করি, মিছিল করি, এই মিছিলে আমাদের হয়রানিমূলক এই মামলা দিয়ে তখন থেকে আমাদেরকে পেরেশানির মধ্যে রাখছে। আশা ব্যক্ত করতেছি এই মুহূর্তে আমাদের জন্য এই মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রায় অর্ধেক মামলা আমি অলরেডি নিষ্পত্তি করে ফেলেছি। যেগুলো চার্জ ছিল, চার্জ থেকে অব্যাহতি পেয়েছে এবং যেগুলো এখন সাক্ষী পর্যায়ে আছে, সেই মামলাগুলো যেদিন আসতেছে সেই দিন এই মামলাগুলো আমরা নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি। শুধু আশ্বাস নয়, হয়রানি বন্ধে রাষ্ট্রপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেনি বলেই মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন রিজওয়ানা সিদ্দিক টিউলিপ। এই মন্তব্য করেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তার দাবি, দালিলিক প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রোববার দুপুরে দুদক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। 10 মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ। 3 মামলায় আসামি করা হয়েছে শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপকে। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের আইনজীবী অভিযোগ করেন, দুদকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিঠির কোনো জবাব দেয়নি। প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগের জবাব চিঠির মাধ্যমে হতে পারে না। আদালতে হাজির হয়ে তারা জন্য অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে চেয়ারম্যান বলেন, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বেলা 11টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি কেন্দ্রীয় শহীদ মিনারে না গেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় 18,519 জন চাকরিচ্যুত বিডিআর সদস্যকে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি তাদের। সকাল 11 ঘটিকার মধ্যে যদি আমাদের সাথে মন্ত্রণালয় কর্তৃপক্ষ এসে সাক্ষাৎ না করেন, তাহলে আমরা সকাল 11টায় এখানে স্পষ্টভাবে বলছে, আমরা প্রধান উপদেষ্টা যমুনা ভবন ঘেরাওর উদ্দেশ্যে আমরা যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, প্রয়োজনে আমরা রাস্তায় মৃত্যুবরণ করব। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এর প্রতিবাদে আজ কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া হবে না। এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে আজ একাত্মতা প্রকাশ করেছে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও কুয়েট, চুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলও সংহতি জানিয়ে ঘোষণা করেছে কর্মসূচি।
সেনাবাহিনীর বর্তমান ও সাবেক সদস্য এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় ধানমন্ডির বাড়ির ডাকাতিতে। স্বর্ণের দোকান অলংকার নিকেতনের মালিকের বাসায় ডাকাতিতে 4টি দলে ভাগ হয়ে মোট 25 জন অংশ নেয় জানিয়েছে পুলিশ। র্যাব পরিচয়ে ডাকাতিকালে প্রস্তুত রাখা হয় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত 2 সেনা সদস্য সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 26 মার্চ ভোরে ধানমন্ডির 8 নম্বর রোডের স্বর্ণের দোকান অলংকার নিকেতনের মালিকের বাসায় হয় দুর্ধর্ষ ডাকাতি। মোবাইল কোর্টের নামে র্যাব পরিচয়ে ডাকাতিতে ছিল অন্তত 25 জন। পুলিশের তদন্তে জানা যায় ডাকাতির পরিকল্পনা হয় 4টি দলে ভাগ হয়ে। নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর অর্ডিন্যান্স পরিদপ্তরের সার্জেন্ট ফরহাদ বিন মোশাররফ। তার সাথে ছিলেন সেনা সদস্য মোহাম্মদ ইব্রাহিম ও অবসরপ্রাপ্ত সৈনিক সিরাজুল ইসলাম। দ্বিতীয় দলে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় ছাত্রদের। এই দলের নেতৃত্বে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াকিল মাহমুদ। তাকে সহযোগিতা করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন হাসান ও অন্যান্যরা। ডাকাতির সময় মোবাইল কোর্ট পরিচালনার জন্য রাখা হয় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোবাইল কোর্ট পরিচালনার নামে ধানমন্ডির বাসাটিতে প্রবেশ করে ডাকাতেরা। দারোয়ান ও ম্যানেজারদের বেঁধে ফেলে বাড়ির বিভিন্ন তলা থেকে অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এই সময় বাসার লোকজন খবর দিলে থানা পুলিশ আসে ঘটনাস্থলে। পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয় 4 ডাকাত। তাদের পরিচয় একজন আছে আপনার সেনাবাহিনীর লোক ছিল, আর যে 3টা ছিল ওনারা বলছে যে ছাত্র নাকি। এদের এখান থেকে প্রায় 36 লাখ টাকা নিয়েছে। 36 লাখ টাকা নিয়েছে। লাস্টে যাকে ধরছি আমরা, ওনার কাছে আবার আমরা একটা 5 লাখ টাকার বান্ডিল পাইছি। ডাকাতির জন্য গাড়ি ভাড়া করা হয় হাজারীবাগ থেকে। এই ঘটনায় দায় স্বীকার করে ইতিমধ্যে 164 ধারা জবানবন্দি দিয়েছে গাড়ি চালক। প্রাক পরিচয়গুলো আমরা যাচাই বাছাই করছি এবং তারা কিভাবে সংঘবদ্ধ হলো, একে অন্যের সাথে আরও অন্যান্য কোনো সম্পর্ক রয়েছে কিনা, এগুলো আমরা বিস্তারিত তদন্ত করছি। ইতিমধ্যে এই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া সেনা সদস্যের সেনা আইনে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন হওয়ার কথা রয়েছে। দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কিছু সংশয় থাকলেও শিক্ষার্থীদের আশা এই নির্বাচনের মধ্য দিয়ে দাবি আদায়ের সর্বোচ্চ প্ল্যাটফর্ম হবে ছাত্র সংসদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সবশেষ নির্বাচন হয় 1989 সালে। এরপর বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠলে প্রশাসনের অনীহা ও রাজনৈতিক প্রতিবন্ধকতায় তা সম্ভব হয়নি। এবার নতুন করে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী জুনেই হবে নির্বাচন। এর মধ্য দিয়ে সক্রিয় হয়ে উঠবে ছাত্র সংসদ। আধিপত্যবাদের রাজনীতিগুলো ক্যাম্পাস থেকে যদি বিতাড়িত করতে চাই, তাহলে এটার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করা। দাবি আদায়ের কোনো একটা প্ল্যাটফর্ম, সর্বোচ্চ প্ল্যাটফর্ম যেটা ছাত্র সংসদ হিসেবে এটা চালু হোক। বিশেষ করে রাজনৈতিক অরাজনৈতিক শিক্ষার্থী সমাজের একটা যদি আকাঙ্ক্ষা, ইচ্ছা, যদি দৃঢ় ইচ্ছা যদি থাকে, সেই ক্ষেত্রে রাকসু নির্বাচন কার্যকর করা খুব জটিল কিছু হবে বলে মনে করছি না। ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা, আবার কারো রয়েছে আস্থাহীনতা। আমরা দেখেছি যে পেশি শক্তির প্রদর্শন হয়েছে, তো সেই জায়গা থেকে তো একটা আশঙ্কা থেকেই যায়। 24 পরবর্তী সময় হয়তো সেই পূর্বের মতো আর পেশি শক্তির রাজনীতি বা হচ্ছে যে আপনার খুনোখুনি বা ছাত্র সংঘর্ষের মতো ঘটনা আর ঘটবে না। দুর্নীতি পরায়ণ এবং স্বজনপ্রীতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ডারে রাকসু নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা 32,000 শিক্ষার্থী সন্দিহান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘ অপেক্ষার পর ছাত্র সংসদের নবযাত্রা যাতে সুন্দর হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে শিক্ষার্থীদের সহযোগিতার আশা করেন তারা। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন এটি আমরা সময় মতো আমাদের যে রোডম্যাপ অনুযায়ী সেটি সম্পন্ন করতে পারি। মূল দায়িত্ব পালন করতে হবে শিক্ষার্থীদের, কারণ তাদের এই আন্তরিকতা এবং তাদের প্রত্যাশার কিন্তু আজকের প্রতিফলন ঘটতে যাচ্ছে। শিক্ষার্থীদের পছন্দের নেতৃত্বের মধ্য দিয়ে ক্যাম্পাসে সংঘাতের রাজনীতির অবসান হবে। পাশাপাশি এই ধারা অব্যাহত রাখার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
রাজশাহী। দিনভর ভ্যাপসা গরমের পর রাতে রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে, এতে কিছুটা মিলেছে স্বস্তি। গত রাত 10টার দিকে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়, পরে রাত 11:30টার দিকে বাড়ে তীব্রতা, সাথে ছিল বজ্রপাতও। এদিকে বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও যারা বাইরে ছিলেন পড়েন ভোগান্তিতে। সাথে ছাতা না থাকায় ভিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন অনেকে। এপ্রিল মাসের শুরু থেকেই দেশে বিভিন্ন স্থানে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী হচ্ছে। কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া বিএডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব প্রকল্পের বেশিরভাগের নেই কোনো অস্তিত্ব, তবে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে দুদক, আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা নিয়ে গঠিত মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের কুষ্টিয়া অঞ্চল। এর আওতায় 2020-21 অর্থ বছরে কৃষি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের জন্য 248 কোটি টাকার প্রকল্প হাতে নেয় বিএডিসি। 2024 সাল পর্যন্ত সেখানে ব্যয় দেখানো হয়েছে 192 কোটি টাকা, অগ্রগতিও দেখানো হয়েছে 75%। তবে বাস্তবতা ভিন্ন। মাঠ পর্যায়ে এসব প্রকল্পের নেই কোনো অস্তিত্ব। কৃষকদের অভিযোগ, বছরের পর বছর সেচ প্রকল্পের নালাসহ কোনো সংস্কার হয়নি। কর্মকর্তারাও কখনো আসে না মাঠে। শুধু তাই নয়, জেলায় 668টি ছোট বড় কৃষি অবকাঠামো নির্মাণ বাবদ তুলে নেওয়া হয়েছে 50 কোটি টাকা। এসব কাজেরও নেই অস্তিত্ব। ফুট ব্রিজ কই? ব্রিজ থাকলে তো দেখতেলেন এখানে ব্রিজ আছে, এই জায়গাটায় কোনো তাই নাই। এই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়বহুল খরচ, তারা তো আর আসেও না আর খোঁজও নেয় না। এসব বিষয়ে মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্পের কাজ ঠিকমতো হয়েছে বলে দাবি বিএডিসি নির্বাহী প্রকৌশলীর। আমাদের যে কাজগুলা ধরা ছিল, যে কাজগুলা করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার স্বার্থের জন্য এগুলা আর কি করে বেড়ায় আর কি। প্রাথমিক তদন্তে সব অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। জড়িতদের বিরুদ্ধে অভিযানও চালিয়েছে বিএডিসির কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়। বিভিন্ন অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি এবং সেখানে অর্থ আত্মসাতের প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে রয়েছে। সে বিষয়ে আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করার জন্য রেকর্ডপত্র তাগিদ দিয়েছিলাম। দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা এবং বরাদ্দকৃত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 11:30টার দিকে পৌরসভা প্রাঙ্গণে হত্যার ঘটনা ঘটে। সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে ছিলেন সুজন মিয়া। সেখানে 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পরে আমরা দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালে আসার পরে ওনার ইমার্জেন্সি রুমে অ্যাডভোকেট সুজন সাহেব ওনার মৃতদেহ পাই এবং আমরা আমাদের নিয়োগকৃত অফিসার উনি সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পরে লাশের মধ্যে প্রেরণ করা হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুরে 3 খুন ও ধর্ষণ মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। চার্জশিট দেওয়ার পরও অদৃশ্য ক্ষমতা বলে জামিন পান মামলার একমাত্র আসামি জাহাঙ্গীর। হুমকি দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মামলার বাদী ও স্বজনরা। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক প্রবাসীর বাড়িতে তালা ঝুলছে প্রায় 1.5 বছর ধরে। 2023 সালের 14 নভেম্বর এই ঘর থেকে তার স্ত্রী ও 2 মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার পর মোবাইল কলের সূত্র ধরে পাশের বাড়ির জাহাঙ্গীর আলম সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। ডিএনএ টেস্টে মিলেছে ধর্ষণের আলামতও। 2024 সালের 31 জুলাই তদন্ত শেষে একমাত্র আসামি জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। 2.5 মাস জেলে থাকার পর জামিনে বের হন। এরপর থেকেই বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। হাইকোর্ট থেকে জামিন আনতেছে করতেছে,
কিন্তু এখন তো যে অবস্থা ওয়েদার আইছে, এখন আসামি পলায় থাকবো তো দূরের কথা, এখন আমি নিজেই ওর ভয়ে আমার নিজেই পলায় থাকতে হয়। প্রকাশ্যে করে এই আমরা এটা তো দুঃখজনক মনে করি, দ্রুত এটার বিচার আশা করতেছি। আসামির জামিন বাতিলে আবেদনের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামি জামিনে থাকায় তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, যে কারণে বাদী স্বচ্ছন্দে চলাফেরা সহ কোর্টে আসতে ভয় পাচ্ছে, মামলার সাক্ষী দিতে বিলম্ব হচ্ছে। এই আসামির জামিনের বিষয়টি আবার বিজ্ঞ ট্রাইব্যুনাল পুনর্বিবেচনা করতে পারেন বাদীর আবেদনের প্রেক্ষিতে। বিচারাধীন ধর্ষণ মামলায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে সুশীল সমাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতারণার মামলা ই ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই রায় দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর বাদী পক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন পলাতক রয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিবরণীতে জানা গেছে 2021 সালে বিজ্ঞাপন দেখে ই ভ্যালি থেকে মোটরসাইকেল অর্ডার করেন মুজাহিদ হাসান ফাহিম, কিন্তু নির্ধারিত সময়ে পণ্য বা জমাকৃত অর্থ ফেরত না পেয়ে 2024 সালে মামলাটি করেন তিনি। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশের প্রথমবারের মতো $3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশের ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, মার্চ মাসে প্রবাসী আয় $329 কোটি ছাড়িয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ, যা গত বছরের একই সময়ের তুলনায় 64.7% বেশি। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময় রেমিটেন্স $2 থেকে $2.5 বিলিয়ন ঘরে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রতি উদ্বুদ্ধ ও দায়িত্ববোধ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বাড়িয়েছে প্রবাসীরা। অতিরিক্ত লোকবল আমরা বিদেশে না পাঠিয়েও এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত পূরণে সরকার করণীয় সবই করবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার অর্থ মন্ত্রণালয় IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল ও সঠিক পথে রয়েছে বলে মনে করছে IMF। সংস্থাটি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। এখন অর্থনীতির স্বার্থে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এর আগে সকালে IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ সচিব। বৈঠকে ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের শর্ত দিয়ে আলোচনা হয়। এ সময় অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বাংলাদেশের নানা পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পরিবর্তিত অর্থনীতির গতি প্রকৃতিও তুলে ধরেন। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখা, দেন উইল এনগেজ, আমরা আলাপ করবো অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি ওইটা করে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক শেয়ার বাজারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ থাকলেও হতাশ না হওয়ার আহ্বান জানান বাজার সংশ্লিষ্টদের। তাদের মতে মার্কিন শুল্ক নীতির প্রভাব মোকাবেলায় এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপের প্রভাবে ব্যাপক দরপতন হয়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার মূলধন হারিয়েছে $5 লাখ কোটি। প্রধান সূচকের মধ্যে S&P 500 কমেছে 6% বেশি। একই অবস্থা নাসদাক ও ডাও জোন্সের মতো সূচকের।
এমন বাস্তবতায় দেশের শেয়ার বাজারেও প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্ট। দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাকের ৫৮টি কোম্পানি ডিএসইর তালিকাভুক্ত, যার প্রায় সবই দর হারিয়েছে রোববার। এর বাইরের তালিকায় আছে ফুটওয়্যার, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য, ওষুধসহ আরও কিছু কোম্পানি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র কয়েকটি কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি পণ্য রপ্তানি করায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা দেখেছেন যে সরকারের শীর্ষ পর্যায়ে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে এবং গতকাল একটা ভালো বার্তা এসেছে যে এটা নিয়ে যা করার করণীয় বাংলাদেশের পক্ষ থেকে সেটা ওনারা করছেন এবং এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট মিলে হয়তো আমরা পজিটিভ দিকেই থাকব। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণও সামান্য, ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার যৌক্তিক কারণ নেই। বিনিয়োগকারীদেরকে যেটা বলবো যে আপনারা ধৈর্য ধরেন, ইনফরমেশনটাকে আরেকটু অবজার্ভ করুন, ইনফরমেশনটাকে একটু ভালো করে বুঝে নিন, তারপরে দেখবেন অনেক ইনফরমেশন আপনার হাতে আসবে। প্যানিক না হয়ে সেই জায়গাগুলো দেখলে পরে এই বিনিয়োগ কিন্তু আপনাদের সেফ থাকবে বলে আমি মনে করি। বিশ্লেষকরা বলছেন, সমঝোতার মাধ্যমে কিছুটা শুল্ক কমানো গেলে বাণিজ্য প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশ, ফলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসতে পারে পুঁজিবাজারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিআরসি চেয়ারম্যান আরও জানান, এপ্রিল মাসে ডলারের দাম বাড়েনি, তাই দেশেও গ্যাসের দামে পরিবর্তন হয়নি। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটি ছিল সেটি অপরিবর্তিত $৬০.৫০ এবং ডলারের বিনিময় মূল্য পরিবর্তন ঘটেনি, সেটি ছিল ১২৩.০৪ টাকা। এটি এই মাসে ১২৩.০৩ টাকা, ১ পয়সা মাত্র পরিবর্তিত। ফলে এলপিজির খুচরা বিক্রয় মূল্য যেটি সেটি অপরিবর্তিত রয়েছে। ঈদের ছুটিতে মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের ভিড় বেড়েছে। অতিরিক্ত দর্শনার্থীর কারণে হুমকির মুখে বনের জীববৈচিত্র্য, শব্দ দূষণ ও অনিয়ন্ত্রিত ভ্রমণে প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সারা বছরই টানে পর্যটক, তবে বিভিন্ন উৎসব ও ঈদের ছুটিতে ভিড় বাড়ে দর্শনার্থী। অতিরিক্ত দর্শনার্থী এলেই তাদের অবাধে চলাফেরায় বনের পরিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে দেখা দেয় উদ্বেগ। এবার ঈদের ছুটিতে উদ্যানে আসেন ৮,০০০-এর বেশি দর্শনার্থী। এত মানুষজনের সমাগম হলে সেখানে হচ্ছে পশু পাখির একটু ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যপ্রাণী থাকে না, এখানে ভয় পায়, যার কারণে এই যে চিলাচিলি করে, চিলাচিলিটা কিন্তু খুব খারাপ। পরিবেশবাদীরা বলছেন, বনের পরিবেশ রক্ষায় প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীর অনুমতি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া বনের ভিতর রেললাইন ও সড়কপথ সরিয়ে নেওয়ার দাবিও দীর্ঘদিন। লাউয়াছড়া বনের বুক চিরে যে রেলপথ এবং সড়ক পথ গেছে, সেটার কোনো বিকল্প রাস্তা করা, কারণ প্রতি বছরই দেখা যায় যে বেশ সংখ্যক প্রাণী আসলে রেলপথ এবং সড়ক পথে মারা যায়। আবার অনেক প্রাণী যে মারা যায় সেগুলোর তথ্য আসলে আমরা জানতে পারি না। পর্যটকের চাপ কমাতে বনে দর্শনার্থী প্রবেশ মূল্য ৫০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। ফলে এবছর চাপ কিছুটা কমেছে বলে দাবি বন বিভাগের। আমাদের দিকে সবসময় সাউন্ড বলেন বা সাউন্ড পলিউশন বলেন, সবকিছুর দিক দিয়ে আমরা সজাগ দৃষ্টি রাখি। এখন যারা সাধারণ জনগণ আছেন বা সাধারণ যারা মানুষ আছেন দর্শনার্থী, তাদের আসলে সচেতন হওয়া উচিত। লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে চশমা পরা হনুমান, মায়া হরিণ, লজ্জাবতী বানর সহ ৪৬০ প্রজাতির দুর্লভ প্রাণী ও উদ্ভিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ৮ বিভাগে স্পোর্টস হাব করার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহায়তায় হবে প্রকল্প বাস্তবায়ন, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার ক্রীড়া দিবসের আয়োজনে কথা জানান তিনি।
ভোরের আলো ফুটতেই ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন ক্রীড়া সংগঠকদের মিলন মেলা। ঈদের আমেজ শেষ হতেই জাতীয় ক্রীড়া দিবসে রঙিন আয়োজন। ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি নিয়ে র্যালিতে যোগ দেন তারা। আয়োজনের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এমন দিনে ক্রীড়াবিদদের দারুণ এক সুখবর দিয়েছেন তিনি। আধুনিক স্পোর্টস ভিলেজের অপেক্ষা দূর হতে যাচ্ছে বাংলাদেশের। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানিয়েছে বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। আশা করি যে আগামী অর্থ বছরেই আমরা কাজ শুরু করে দিতে পারবো। এদিকে 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। তবে ভেন্যু নিয়ে এখনও শঙ্কা কাটেনি। 4 বছর ধরে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ক্রীড়া উপদেষ্টা অবশ্য আশ্বাস দিয়েছেন, জাতীয় স্টেডিয়ামে বসে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ পাবে সমর্থকরা। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। আশা করি আগামী আমাকে যেটা জানানো হলো 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। শুধু ঢাকাতেই নয়, ক্রীড়া দিবসে প্রত্যেক বিভাগ, জেলা ও উপজেলায় নানা আয়োজনে দিনটি উদযাপন করে ক্রীড়া সংস্থা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।